বাস থেকে নেমে সবার আগে নিজের পাঞ্জাবির পকেটে হাত ঢোকালো নিবারণ। হাতের আঙুলগুলোতে তার ছালবকল উঠে যাওয়া খসখসে মানিব্যাগটা ঠেকতেই বেশ স্বস্তি বোধ করল সে। যাক, এই যাত্রায় তার মানিব্যাগটা রক্ষা পেয়েছে। আসলে শিয়ালদা থেকে বাসে ওঠার কিছুক্ষণ পর থেকেই নবরণের বারবার মনে হচ্ছিল কেউ বোধহয় তার পাঞ্জাবির পকেটের আশেপাশে হাত চালাচ্ছে। সে একটু তটস্থ হয়ে চারিদিকে তাকালো, এদিক ওদিক চাইল কয়েকবার, কিন্তু দম বন্ধ করা বাসের ভিড়ে সেই বদ ব্যক্তিটাকে চিহ্নিত করা খুবই মুশকিল। একবার মনে করেছিল সে নেমে যাবে বাস থেকে, তার পরক্ষণেই মনে হলো তাতে বিশেষ লাভ হবে না, কারণ এখন অফিস টাইম। কাজে এরপরের বাস যে ফাঁকা হবে তা আশা করাও অন্যায়। অগত্যা তাকে বাসের একটা কোণে গুটিসুটি মেরে তার গন্তব্যের জন্য অপেক্ষা করতে হয়েছিল। মানিব্যাগটা পাঞ্জাবের পকেট থেকে বের করে সে তার প্যান্টের বাঁ দিকের পকেটে গুজে রেখে সামনের দিকে তাকালো। হাজার হাজার অচেনা মুখ যাতায়াত করছে এদিক ওদিক, শত সহস্র গাড়ি ও বাসের সারিবদ্ধ আনাগোনা। তারই মাঝে হঠাৎ হঠাৎ করে বেমানানভাবে অসংখ্য মাল বোঝায় ঠেলাগাড়ি ও ভ্যানের ছোটাছুটি। সব মিলিয়ে তার চোখের সামনে এক অবিকল অবিচ্ছেদ্য ধর্মতলা চত্বরটা ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকার পর নবারুণ হাঁটতে আরম্ভ করল। অন্যদিক থেকে গাড়ির সমষ্টি আসা যাওয়া করছে, কাজেই তাকে অতি সাবধানে ডান দিক বাদিক খেয়াল রেখে কয়েকটা গাড়িকে পাশ কাটিয়ে এবং অগুনতি মানুষের থেকে গা বাঁচিয়ে এগোতে হলো। তবে গা বাঁচিয়ে চলাটা এখানেই শেষ নয়, কারণ সামনে গোটা নিউ মার্কেটটাই পড়ে আছে। নবারুণ এমনিতে খুব সাবধানী ছেলে, তবে আজ তাকে সাময়িক বিপাকে পড়তে হয়েছে। আনমনেই কখন যে সে একটা ঠেলাগাড়ির সামনে চলে এসেছে খেয়ালই করেনি। আরেকটু হলেই ধাক্কা লেগে যেত। ঠেলাগাড়ির অবাঙালি চালক তো বলেই বসল, অন্ধ নাকি, বলেই গালমন্দ করতে আরম্ভ করল। নবারুণ অপ্রস্তুত ভঙ্গিতে দুবার সরি বলে কোনো রকমের দ্রুত পদে এগিয়ে গেল, যেন সে হাঁপ ছেড়ে বেঁচেছে। খালি চোখে দেখলে মনে হবে দোষটা তারই, কিন্তু ভেতরে ভেতরে সে জানে দোষটা একদমই তার নয়, কারণ আজ তার মনকে অসুখে পেয়েছে, অন্যমনস্কতার অসুখ। গতকাল রাতে নবারুণ সদ্য ছাত্র পড়িয়ে বাড়ি ফিরছে, এমন সময় তার মোবাইলে একটা ফোন আসে। নম্বরটা অচেনা। সাইকেল থেকে নেমে ফোনটা রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে একটি প্রশ্ন ধেয়ে এলো, হ্যালো, কে? নবারুণ? ঠিক সেই মুহূর্তে নবারুণের হৃৎপিণ্ডটাও ভীষণ জোরে কেঁপে উঠল। প্রশ্নটা খুবই সহজ, এবং যে প্রশ্নটি করেছে তার কণ্ঠস্বরও অত্যন্ত নরম, কিন্তু তবুও নবারুণের কাছে তা খুবই অপ্রত্যাশিত, কারণ প্রায় 2.5 বছর হয়ে গেল সেই কণ্ঠস্বরটিকে শোনার অভ্যেস ত্যাগ করে ফেলেছে। সে ঈশিতাকে প্রায় ভুলিয়েই দিয়েছে। তাই সেই প্রশ্নের কোনো জবাব দিল না, দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। হ্যালো, শুনতে পারছ? ওপাশ থেকে ফের উদ্গ্রীব কণ্ঠে প্রশ্ন এলো। নবারুণ বলল, পাচ্ছি। আমি ঈশিতা বলছি, চিনতে পেরেছ? নবারুণ গলার স্বর একটু কঠিন করে বলল, যদি বলি না? ঈশিতা মৃদু হেসে বলল, নাই পারতে পারো, কারণ আমি তো তোমায় ভুলতে বলেছিলাম, তোমাকে আমার জীবন থেকে চলে যেতে বলেছিলাম। সবই যখন মনে আছে তাহলে ফোন করেছো কেন? তোমাকে কিছু বলার ছিল। নবারুণ শ্লেষের হাসি হেসে বলল, বলার ছিল? এতগুলো বছর পর আরো কিছু বলার বাকি থাকে তাহলে, নাকি সেদিনে সেই অপমানগুলো করার পরেও আরো কিছু অপমান করা বাকি রয়ে গেছে? প্লিজ নবারুণ, অমন করে বলো না। জানি আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আর তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দয়া করে ক্ষমা শব্দটা উচ্চারণ করো না, বড্ড বেমানান লাগছে শুনতে। আর রইল বাকি তোমার অন্যায়ের কথা, সেক্ষেত্রে দোষটা আমারই সর্বাধিক, কারণ তোমার সঙ্গে সম্পর্কে জড়ানোটা ছিল আমার ধৃষ্টতা। বলাই বাহুল্য, আগুনের সংস্পর্শে আসলে পতঙ্গ তো পুড়ে মরতেই হবে। প্লিজ চুপ করো তুমি। একটা চাপা আর্তনাদ যেন নবারুণের কানকে ভিজিয়ে দিল।
দগ্ধ হয়ে যাচ্ছে তার অন্তর। ঈশিতা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটা জিনিস চাওয়ার আছে তোমার কাছে, প্লিজ না করবে না। ঈশিতা, তুমি আমাকে জোর করার কেউ নও, সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছ। তা সত্ত্বেও আমি অধিকার ফলাবো। ব্যাস আরেকবার, এই শেষবার বিশ্বাস করো। তাছাড়া একজন ফাঁসির আসামির কাছেও তার শেষ ইচ্ছেটুকু জানতে চাওয়া হয়। তুমি আমাকে সেই সুযোগটুকু দেবে না? তুমি কেন আবার আমায় দুর্বল করে দিচ্ছ? কি চাও কি তুমি? একটু সময় চাই। পারবে না দিতে আমায়? না, পারবো না, কঠিনভাবে জবাব দেয় নবারুণ। হ্যাঁ, ঈশিতা নাম দিয়েছিল নবারুণ। নিবারুণ নামটাকে ও নবারুণ বলতেই ভালোবাসত। এরপর ঈশিতা বলল, কিন্তু তোমার এইটুকু সময় যে আমার খুবই প্রয়োজন নবারুণ। দোহাই, না করো না। তোমার প্রাক্তন হিসেবে নয়, একজন অতি নিকৃষ্ট মানের বন্ধু হিসেবে চাইছি। নবারুণ চুপ করে রইল। ঈশিতা বলল, হ্যালো, শুনতে পাচ্ছ? কিছু বলছো না কেন? নবারুণ তাও কোনো উত্তর দিল না। ঈশিতা এবার একটু মজা করেই বলল, আরে হা বল দে ইয়ার, শায়দ ফির ইস জন্ম মে মুলাকাত হো না হো। নবারুণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চুপ করো আর ইমোশনালি ব্ল্যাকমেল করো না। তার মানে তুমি রাজি? উচ্ছ্বসিত কণ্ঠে ঈশিতা বলে উঠল। নবারুণের ঠোঁটেও ঈষৎ হাসি রেখা ফুটে উঠল, কিন্তু সে গম্ভীরভাবে বলল, কবে কোথায় আসতে হবে? কালকে এসো। যেখানে আমরা প্রায়শই দেখা করতাম, সেই ইলিয়ট পার্কে। আমি বেলা 1টা নাগাদ তোমার জন্য অপেক্ষা করব। নবারুণ যথাসময়ে ইলিয়ট পার্কের গেটের সামনে পৌঁছে গেলেও ঈশিতার কোনো পাত্তা নেই। প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে সে একইভাবে দণ্ডায়মান। এর মাঝে সে 5 বার সেই অজানা নম্বরটাতে ফোন করেছে, কিন্তু ঈশিতা একবারও তার ফোনের জবাব দেয়নি। মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলো নবারুণ। ভাবল, ঈশিতা এবারও তার সঙ্গে পরিহাস করেছে। সেও একটা গর্ধব, যে এইভাবে কোনো কিছু না ভেবেই যেচে অপমান হতে চলে এসেছে। আর ভালো লাগছিল না নবারুণের। ঠিক করলো এবার বাড়ি মুখ হবে। তাই করলো সে। কাছে একজন ফেরিওয়ালা ছোলা মাখা বিক্রি করছিল। সেখান থেকে সে 1 ঠোঙা ছোলা মাখা কিনে ধর্মতলার দিকে হাঁটতে আরম্ভ করে দিল। কিন্তু বেশি দূর এগোতে পারল না সে। পেছন থেকে তার নাম ধরে ডাক পারল। হঠাৎ নবারুণ, সেই চেনা কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে তার বুকের ভিতরটা কাঁপতে আরম্ভ করলো। ধীরে ধীরে চাইল পিছন পানে, দেখল ঈশিতা দাঁড়িয়ে রয়েছে। তৎক্ষণাৎ তার হৃৎপিণ্ডটা কোনো রকম কোনো তোয়াক্কা না করেই আরো একবার ভীষণ জোরে লাফিয়ে উঠল। স্তম্ভিত হয়ে রইল নবারুণ। এ যেন স্বপ্ন। বোধহয় সজোরে চিমটি কাটলে এক্ষুনি তার নিদ্রা ভঙ্গ হয়ে যাবে, নতুবা সময়ের কোনো এক কারসাজির ফলে সে 2.5 বছর পিছিয়ে গিয়েছে, যেখানে সে আর ঈশিতা অত্যন্ত নিবিড় সম্পর্কে আবদ্ধ। কি হলো, চলে যাচ্ছিলে বুঝি? ঈশিতার প্রশ্নে নবারুণের সম্বিত ফিরল। সমস্ত ভাবনার মেঘ কেটে যেতেই সে ঈশিতার দিকে ভালো করে চাইল। অনেকগুলো দিনের ব্যবধান, তাই হয়তো অন্যরকম দেখাচ্ছে তাকে। মুখের উজ্জ্বলতাটা একটু ফিকে হয়ে গিয়েছে। ঠোঁটে হাসি আছে বটে, তবে প্রাণবন্ত নয়। মেরুন কুর্তি আর সাদা লেগিংসে সুন্দরী লাগছে ঠিকই, কিন্তু আগের মতো তিলোত্তমা মনে হচ্ছে না। নবারুণ তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো, শান্তভাবে বলল, তা কি করতাম বলো? 8 ঘন্টা হয়ে গেল আমি এখানে ঠাই দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি আসছো না। 5 বার ফোনও করেছি তোমায়, কিন্তু একবারও ধরনি। তাহলে কি আমার চলে যাওয়াটা খুব অপরাধ হচ্ছিল? জিভ কাটল ঈশিতা। সরি, একদম ভুলে গেছিলাম। মোবাইলটা সকাল থেকে সাইলেন্ট মোডে রয়েছে। বলে কাঁধের ব্যাগ থেকে মোবাইলটা বের করলো। তারপর কয়েক সেকেন্ড ঘাটাঘাটি করে বলল, বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। আমি ঠিক সময়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু মাঝপথে ট্রাফিক জ্যামে আটকে পড়লাম। না হলে কখন চলে আসতাম। মৃদু হাসল নবারুণ, বলল, ঠিক আছে, এত পোক্ত অ্যালিবাই না দিলেও চলবে। বলে ছোলা মাখার ঠোঙাটা এগিয়ে দিল। বলল, নাও, ছোলা মাখা খাও। ঈশিতা 1 মুঠো ছোলা তুলে নিয়ে বলল, সে খাচ্ছি, তবে আমরা কি এখানে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো?
নবারুণ অপ্রস্তুত হয়ে বলল, না না, তা কেন, বলো কোথায় যাবে? ঈশিতা ছোলা চিবোতে চিবোতে বলল, বুদ্ধু, আর কোথায় যাব, সামনে এত সুন্দর একটা পার্ক রয়েছে, চলো ভিতরে গিয়ে বসি। চলো। মাথা ঝাঁকালো নবারুণ। পার্কটা মোটামুটি ফাঁকাই, বিশেষ লোকজন নেই প্রায় বললেই চলে। কয়েকটা ছেলে মেয়ে জোড়া জোড়ায় এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হয় গাছের তলায় অথবা ঝোপের আড়ালে। তবে তারা সকলেই যে যার গোপন প্রেমালাপে ব্যস্ত, বাহ্যিক জগৎ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন তারা। কয়েকটা নবীন যুবকদেরও দেখা গেল, বোধহয় কলেজ স্টুডেন্ট, কলেজ বন্ধ করে এখানে এসেছে আড্ডা দিতে। ঈশিতা, চলো ওইখানটাতে বসি, বলে একটা ছায়া ঘেরা বেঞ্চের উপর গিয়ে বসে পড়ল। নবারুণও একটু দূরত্ব রেখে সেখানটায় বসল। তারপর ছোলা মাখার ঠোঙাটা তাদের দুজনের মাঝখানে নামিয়ে রেখে সামনের দিকে তাকালো। দুজনেই চুপচাপ, বোধহয় দুজনেই দুজনের কথা বলার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ নীরবভাবে বসে থাকবার পর ঈশিতা বলল, ভালোবাসা কি অদ্ভুত, তাই না? নবারুণ অবাক চোখে চাইল তার দিকে, বলল, মানে? ওদিকে দেখো, বলে সে কিছুটা দূরে থাকা একটা মোটা গাছের হেলানো গুড়ির দিকে ইশারা করল। নবারুণও সেই দিকে মুখ ঘোরালো, দেখল দুজন মেয়ে নিবিড়ভাবে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করছে। দৃশ্যটা নবারুণের কাছে খুবই স্বাভাবিক হতে পারত যদি ওই চুম্বন ক্রিয়াটি একজন নারী আর পুরুষের মধ্যে হতো, কিন্তু এ তো দুজন মেয়ে। নিমেষের মধ্যে সে মুখ ফিরিয়ে নিয়ে বলল, ননসেন্স, এরা ভালোবাসার অপচয় করছে। ঈশিতা প্রশ্ন করল, কেন? নবারুণ বলল, কেন আবার? দুজন সমান মানুষের মধ্যে আবেগ আসতে পারে কখনো? কেন? কেন পারে না? না পারে না, তাচ্ছিল্য ভরে বলল নবারুণ। ঈশিতা ভ্রু কুঁচকে বলল, আচ্ছা, তুমি এ পর্যন্ত তোমার কোনো ছেলে বন্ধুকে আনন্দে বা মজার ছলে জড়িয়ে ধরনি কখনো? হ্যাঁ, বহুবার ধরেছি। তাহলে তখন কেন লিঙ্গ বিচার করনি? আনন্দ মজা এগুলো তো এক একটা আবেগ, বলো। এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। না নবারুণ, তুমি বুঝলে না, সম্পূর্ণ নয়, কিছুটা আলাদা। তোমরা প্রেম করতে না, কিন্তু এই মেয়ে দুটো করে, এইটুকুই, বাকিটা কিন্তু একদম এক। দেখো, আমি তোমার সঙ্গে কথায় কোনোদিনই এঁটে উঠতে পারিনি, কাজে আজও অহেতুক চেষ্টা করব না। তবে এটাই বলবো, সমকামিতা আমি ব্যক্তিগতভাবে মোটেই পছন্দ করি না, দেখলেই কেমন গা ঘিন ঘিন করে। ঈশিতা হঠাৎই হো হো করে হেসে উঠল। নবারুণের কাঁধে মৃদু চড় মেরে বলল, বাবা, আগের থেকে দেখছি মেজাজটা একটু বেশি বেড়ে গেছে তোমার। নবারুণ একটা ম্লান হাসি দিয়ে বলল, সে তো তুমিও আগের চাইতে অনেকটা রোগা হয়ে গেছো, ভালো লাগছে না দেখতে। হাসিটা মিলিয়ে গেল ঈশিতার। কয়েক মুহূর্ত নবারুণের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই খোঁচা খোঁচা দাড়িগুলো তোমাকে মানাচ্ছে না নবারুণ, অতিরিক্ত প্রাপ্ত মনে হচ্ছে তোমাকে। তুমি আগে কখনোই দাড়ি রাখতে না, হঠাৎ। সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় সীতা, তবে সেই পরিবর্তনগুলো জীবাণুদের মতোই সূক্ষ্ম, গতিও ভীষণ মন্থর, তাই এদেরকে দেখাও যায় না এবং অনুভবও করা যায় না। ঈশিতা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, কোনো জবাব দিল না। নবারুণ ঈশিতার দিকে চেয়ে বলল, শুনতে ভালো লাগলো না, তাই না? ঈশিতা জোরে শ্বাস টেনে বলল, না নবারুণ, তোমার কোনো কথাই আজ আমার গায়ে লাগবে না। কেন জানো? কারণ আজ আমি নিজেকে সেভাবেই তৈরি করে এনেছি। আজ আমি প্রস্তুত তোমার সমস্ত রাগের দায় কাঁধে নিতে। সে অবকাশ তুমি পাবে না। নবারুণ ম্লান হাসল, বলল, তাছাড়া তোমার উপর দায় চাপানোর আমি কে? সম্পর্কে বিচ্ছেদে অধিকার খালি একতরফা হারায় না। তার চেয়েও বড় কথা, তোমার উপর কোনো রাগ নেই আমার। তবে ছিল না তা নয়, ছিল। তোমার সঙ্গে বিচ্ছেদের প্রথম ভাগে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছিলাম। তোমার প্রতি বিদ্বেষ, ঘৃণা সবাই একসঙ্গে একই লহমায় মনের মধ্যে টায়ার জ্বলিয়ে বিক্ষোভ মিছিল করছিল। মনে হচ্ছিল হয় তোমায় মেরে ফেলি অথবা নিজে মরে যাই। শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল নবারুণ।
তারপর ক্ষণকালের জন্য থামল। ঈশিতার ভেতরটা হঠাৎ হু হু করে উঠল। করুণ চোখে তাকিয়ে দেখল মাথা নিচু করে রয়েছে নবারুণ। তার ভীষণ ইচ্ছে হচ্ছিল নবারুণের ওই নত মাথাটিকে টেনে নিয়ে নিজের বুকের কাছে আশ্রয় দিতে। তবু ইচ্ছেটাকে প্রশ্রয় দিতে পারল না সে, কারণ নবারুণই বলেছে সম্পর্ক বিচ্ছেদে অধিকার খালি একতরফা হারায় না। তাছাড়া সেই তো দায়ী এইসব কিছুর জন্য। সেই তাদের সম্পর্কে ইতি টানতে চেয়েছিল। কারণ কি ছিল নবারুণ? এখনকার মতনই অন্তঃশ্বাস শূন্য একটা জীব, যার গা থেকে মধ্যবিত্তের ছাপোষা গন্ধটা ছাড়া কিছুই বের হতো না। তার চাইতে ওই লাখপতির ছেলেটার মুখ থেকে বেরোনো সিগারেটের গন্ধটা ঢের মধুর ছিল। অন্তত তাতে অর্থের প্রাচুর্যটা ছিল অপরিমেয়। তাই আপোষটা তাকে নবারুণের সঙ্গেই করতে হয়েছিল। তবে তার চিন্তার ঘোরে বাদ সাধল নবারুণ। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু এত কিছু সত্ত্বেও দীর্ঘস্থায়ী হলো না কিছুই। সমস্ত রাগ, বিদ্বেষ, ক্ষোভ এই সমস্ত কিছুই আচম্বিতে দমে যেতে আরম্ভ করলো। এত কিছুর পরেও আমাকে ক্ষমা করে দিতে পারলে নবারুণ? প্রশ্ন করল ঈশিতা। নবারুণ ঘাড় নেড়ে বলল, আমি তো বলিনি যে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, রাগ হয়তো কমে গেছিল, তবে ততদিনে কিন্তু অভিমানের একটা পুরো আস্তরণ জমে জমে আমাকে ঘিরে একটা পাহাড় তৈরি করে ফেলেছিল। তোমার সাথে দুর্ব্যবহার করে আমিও কিন্তু সুখে নেই, বিশ্বাস করো। আমারও। বাকি শব্দগুলো গলার কাছেই জট পাকিয়ে গেল ঈশিতার, যেন তার গলা থেকে কান্না বেরিয়ে আসতে চাইছে। নবারুণ তাকিয়ে দেখল চোখ ছলছল করছে ঈশিতার। একটা মৃদু হাসি তার ওষ্ঠ যুগলকে স্পর্শ করে চলে গেল, কিন্তু সেই হাসির আঁচ সে ছাড়া আর কেউই টের পেল না, এমনকি তার পাশে অধিষ্ঠিত ঈশিতাও নয়। সে নিরুত্তপ কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? ঈশিতা ঠোঁট দুটো চেপে নিয়ে একবার পলক ফেলে বলল, শাস্তি হয়েছে, ভালোবাসার শাস্তি। নবারুণ শ্লেষাত্মক ভঙ্গিতে বলল, অর্থের লালসাকে ভালোবাসার নাম দিয়ে অকারণে বদনাম করছো ভালোবাসাকে তুমি। নবারুণের বাক্যবাণী কিঞ্চিত আহত হল ঈশিতা। ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ, আমি তার টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম। আমার সমস্ত বান্ধবীদের বয়ফ্রেন্ডরা তাদের নামি দামি রেস্তোরাঁতে নিয়ে যেত, বহু জায়গায় ঘুরে বেড়াতো, দামি গিফট পেত তারা। কিন্তু আমার কপালে সেসব জুটতো না, কারণ তুমি সেগুলো এফোর্ড করতে পারতে না। তারপর গলার সুর একটু নরম করে বলল, বিশ্বাস করো, আমারও অমন জীবন কাটাতে ইচ্ছে হতো। মনে মনে কল্পনাও করতাম অনেক। তারপর একদিন ওই ছেলেটার সঙ্গে পরিচয় হলো আমার। ধীরে ধীরে কথা বলে বুঝলাম একমাত্র এই পারবে আমার কল্পনাগুলোকে বাস্তবায়িত করতে। তাই আর লোভ সংবরণ করতে পারিনি, ঝুলে পড়েছিলাম তার গলায়। প্রথম প্রথম বেশ আনন্দই হচ্ছিল জানো, একের পর এক কল্পনাগুলো সত্যি হচ্ছে। নিজের বান্ধবীদের কাছে বেশ নাক উঁচু হয়ে গেছিল আমার। কিন্তু একদিন সবকিছু ফিকে হয়ে গেল, যেদিন জানতে পারি আমি তার একা প্রেয়সী নয়, আমি ছিলাম কেবলমাত্র একটি পণ্য, যার সঙ্গে সময়ও কাটানো যায়, আবার তাকে ভোগও করা যায়। নবারুণ দেখল ঈশিতার দু চোখে কালো মেঘ জমতে আরম্ভ করেছে। একটু বাদে সেখানে অঝরে বৃষ্টি নামবে। ঈশিতার ব্যর্থতায় সে অঘোষিত বিজয়ী বটে, তবু মেয়েটার জন্য তার বড্ড মায়া হচ্ছিল। তার তো খালি হৃদয় ভঙ্গ হয়েছে, কিন্তু ঈশিতা, সে তো একজন সর্বহারা ছাড়া আর কিছুই না। তার স্বপ্ন, সম্মান, মর্যাদা সব আজ কলুষিত। নবারুণ ঈশিতার কাঁধে হাত রেখে বলল, কষ্ট পেও না, জীবনের পরিহাসের কাছে আমরা নিতান্তই ক্ষুদ্র। ঈশিতা সিক্ত দৃষ্টিতে তার দিকে চাইল। নবারুণ হেসে বলল, চোখ মোছো। আসলে আমার কি মনে হয় জানো, জীবন আমাদের অপরিহার্য অংশ হওয়া সত্ত্বেও কখনো কখনো আমাদের অগোচরে সেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ঘোষণা করে, অসংখ্য মোহরে মাধুরী দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, বেশিরভাগ সময়ই মানুষের মন বিভ্রান্তির কাছে অপদস্থ হয়, যার ফলে
আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেরাই নিজেদেরকে বিপাকে ফেলে দিই। ঈশিতা মাথা নাড়ল, বলল, তুমি ঠিকই বলেছ, আমি সেদিন বিভ্রান্তিতেই পড়ে গেছিলাম। বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল সে। আচমকা একটা ঝোড়ো বাতাসে সমগ্র পার্কের পরিবেশটাই ভীষণ ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে একটা কাঠবিড়ালি পাশের গাছ থেকে শুরুত করে নেমে অন্যত্রে পালিয়ে গেল। নবরণ সামনের দিকে চেয়ে দেখল সেই দুটো মেয়েদের মধ্যে একজন অপরজনের কোলে মাথা রেখে শুয়ে রয়েছে, আরেকজন কি যেন বলছে তাকে। মনে মনে ভাবল, সমকামী হোক আর যাই হোক, দুজনেই তো আনন্দে আছে, নির্বিবাদে প্রেম বিনিময় করছে, তাদের মতো তো আর সম্পর্কহীন নয়। আজ ঈশিতা তার সঙ্গে দেখা করতে এসেছে, তার পাশে বসে সুখ দুঃখের কথা বলছে। কেন বলছে? কোন সম্পর্কের ভিত্তিতে বলছে? শুধু একজন প্রাক্তন হিসেবে? প্রাক্তন হওয়াটাও কি একটা সম্পর্ক? তার তো উচিত ছিল ঈশিতাকে আজ তীব্র ভর্ৎসনা করা, রাগ দেখানো, তাকে এড়িয়ে যাওয়া। উচিত ছিল ঈশিতার দুঃখে সীমাহীন উল্লাস করা, আনন্দে আত্মহারা হয়ে নিজের জয়ধ্বজা আকাশে ওড়ানো। কিন্তু সে পারেনি। তার সকল রাগ, কষ্ট, দুঃখ, অভিমান, আনন্দ এক নিমেষে বুকের মধ্যে কোথাও জমে গেছে। তার হৃদয় বিগলিত হয়েছে বহুক্ষণ। দুর্বলতা তাকে কিছু হলেও গ্রাস করতে পেরেছে। কিন্তু কেন? সে কেবলই তার প্রাক্তন বলে? তার সাথে কোনো একটা সময় গভীর হৃদ্যতা ছিল এই কারণে? না, উত্তর জানা নেই নবরণের। নবরণকে অন্যমনস্ক দেখে মৃদু ঠেলা দিল ঈশিতা। বলল, এই কি ভাবছো তুমি? নবরণ নির্বিকার ভাবে বলল, না কিছু না। আচ্ছা, তুমি তো বললে না আজ কেন দেখা করতে চেয়েছিলে? কেন? আমার সঙ্গ বুঝে আর ভালো লাগছে না? সেটা কখন বললাম? অপ্রস্তুত হয়ে পড়ল নবরণ। ঈশিতা হেসে বলল, ওই তো, আজ আসার কারণ জানার জন্য খুব উদ্গ্রীব হয়ে রয়েছে দেখছি। সসংকোচে নবরণ হেসে বলল, না তেমন কিছুই না, আসলে কথা খুঁজে পাচ্ছিলাম না, কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না, তাই ওটাই জিজ্ঞাসা করলাম। আজ অন্তত তাড়া দিও না, একটু থাকতে দাও তোমার সাথে। নবরণ বেশ বিস্মিত হলো, অবাক দৃষ্টিতে চেয়ে বলল, কি হয়েছে বলো তো তোমার? বড্ড প্রেমে পড়তে ইচ্ছে করছে। মুখ ঘুরিয়ে জবাব দিল ঈশিতা। কার প্রেমে পড়তে ইচ্ছে করছে? ঈশাত হেসে প্রশ্ন করল নবরণ। আবার ঈশিতা নবরণের দিকে মুখ ফিরিয়ে বলল, তোমার। মুখে সুস্পষ্ট হাসি। নবরণের বুকটা ধড়াস করে উঠল। এসব কি বলছে ঈশিতা? এই অপ্রত্যাশিত জবাবে সে সাময়িক দীর্ণ হয়ে গেল। হাসার একটা ব্যর্থ চেষ্টাও করল। তারপর একটা কাষ্ঠ ঢোক গিলে যথাসম্ভব নিজের গলায় স্বর স্বাভাবিক রেখে বলল, নিশ্চিত তুমি মজা করছো? না নবরণ, শেষ দিনে আমি তোমার সঙ্গে মজা করতে আসিনি। শেষ দিন? নবরণের কথায় কর্ণপাত না করে ঈশিতা বলে চলল, আমার সত্যি তোমার প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছে। সমানুপাতিক অবহেলায় আমাদের মাঝে যে সম্পর্কের চাকাটা এতকাল ধরে থেমে রয়েছে, তাকে আবার ঘোরাতে ইচ্ছে করছে, নতুন করে শুরু করতে ইচ্ছে করছে সবকিছু নবরণ। এক নিঃশ্বাসে সবটা বলে গেল সে। নবরণ হতভম্ব হয়ে চেয়ে রইল। ঈশিতার আসল অভিসন্ধি কি? কিছুতেই ধরতে পারছে না সে। মনের মধ্যে সুপ্ত আবেগগুলো আচম্বিতে চিন্তার সৈকতে আছড়াতে আরম্ভ করেছে। সবকিছু জট পাকিয়ে যাচ্ছে নবরণের। সমগ্র মনটাই বোধহয় সংকুচিত হয়ে আসছে। বড্ড অসহিষ্ণু বোধ হচ্ছে তার। সে উঠে দাঁড়িয়ে বলল, কি উন্মাদের মতো কথা বলছো তুমি? হাতের দমকে মুড়িয়ে রাখা ছোলার ঠোঙাটা নিচে পড়ে গেল। ঈশিতাও দাঁড়িয়ে পড়ে বলল, উন্মাদ বলো আর যাই বলো, আমি আমার ইচ্ছেটুকু জানালাম। বলে সবকিছু আগের মতো করা যায় না? নবরণ গম্ভীর সংকোচে পড়ে গেল। কি উত্তর দেবে বুঝে পেল না, কিন্তু কিছু একটা তো বলা প্রয়োজন। ঈশিতা করুণভাবে তাকিয়ে রয়েছে তার দিকে। শেষমেশ আর কিছু না ভাবতে পেরে, আমি জানি না বলেই ক্ষান্ত হল নবরণ।
একটা ভারী কিছু ক্রমাগত তার বুকের উপর চেপে বসেছে যেন। ঈশিতা আলতো করে নবরণের ডান হাতটা ধরল। নবরণের বুকের ভারটা যেন কয়েক গুণ আরো বেড়ে গেল। সে পালিয়ে যেতে চাইছে, কিন্তু তার পাশ হাত দিচ্ছে না, যেন অনেক গভীর অবধি শিকড় বিছিয়ে দিয়ে বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে রয়েছে তারা। তার হাতটা কাঁপছে। ঈশিতা স্মিত হাসি বলল, এত ভয় পাচ্ছ কেন তুমি? সেদিন তো ভয় পাওনি, যেদিন আমাকে প্রথমবার প্রপোজ করেছিলে এখানে। আজ দেখো, সেই ঈশিতা হয়েই তো এসেছি আবার। বলো, আমাকে মেনে নেবে না? নবারণ প্রচন্ড বেগে মাথা নাড়ল। সেটাতে ঠিক হ্যাঁ হলো না, আবার নাও হলো না। নবারণের মুখের অদ্ভুত অভিব্যক্তি দেখে ঈশিতা মুখ চেপে হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসার পর ধীরে ধীরে নবারণের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ভয় নেই, আজ আমি ফিরবো বলে আসিনি। নবারণের বুকটা সামান্য হালকা হলো। একটা জোরে নিঃশ্বাস ফেলল সে। নবারণের হাতটা ছেড়ে দিয়ে সে তার নিজের কাঁধের ব্যাগটাতে হাতড়াতে লাগলো। কয়েক মুহূর্ত পরে সে একটা লাল রঙের লম্বাটে খাম বের করে নবারণের দিকে এগিয়ে দিল। সোনালী রঙের নকশা কাটা খাম। নবারণ নিরুদ্বেগ ভাবে জানতে চাইল, কি এটা? আমার বিয়ের কাঠ। নবারণের মুখটা কালো হয়ে গেল শুনে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তুমি আমাকে তোমার বিয়েতে নিমন্ত্রণ করতে এসেছো? আগে ধরো, তারপর বলছি। নবারণ কাঠটা হাতে নিতে নিতে বলল, যাই বলো, আমি কিন্তু তোমার বিয়েতে যাব না। আমি চাইও না তুমি আসো, দৃঢ় গলায় জানিয়ে বলল ঈশিতা। তাহলে এটা কেন দিচ্ছ আমায়? প্রশ্ন করল নবারণ। ঈশিতা জবাবে বলল, এই খামের ভিতরে কাঠ ছাড়াও আরেকটা জিনিস আছে। কি আছে দেখি? বলে নবারণ কার্ডের আচ্ছাদনটা খুলতে উদ্যত হল। ঈশিতা সঙ্গে সঙ্গে কার্ডটার উপর হাত রেখে বলল, প্লিজ এখন খুলো না, আমি চলে গেলে দেখে নিও। কিন্তু কি আছে বলবে তো? বললাম না, আমি চলে গেলে দেখে নিও। আপাতত ওটাকে তোমার ব্যাগের ভিতর রেখে দাও। নবারণ তাই করল, কোনো কথা আর বাড়ালো না। হঠাৎ করে ঈশিতার মোবাইলটা বেজে উঠতে সে সঙ্গে সঙ্গে ফোনটা ধরে বেশ বিরক্তভাবেই বলল, আমি রাস্তায় আছি, পরে কথা বলছি। বললাম তো, অত কৈফিয়ত আমি দিতে পারবো না। আমাকে বিরক্ত করো না, রাখো। বলে ফোনটা কেটে দিয়ে মুখ গম্ভীর করে বেঞ্চের উপর বসে পড়ল। নবারণও বসে পড়ে জিজ্ঞেস করল, কি হলো আবার? ঈশিতা রাগত স্বরে বলল, ওভার পজিটিভ ছেলে আমার একদম পছন্দ নয়। যত সে আমার হবু স্বামী হোক, তাকে সব কথার কৈফিয়ত দিতে হবে? নিজের স্বাধীনতা বলে কি কিছুই নেই? ভালোবাসে, তাই খেয়াল রাখে, নবারণ বলল। ঈশিতা তাচ্ছিল্যের সহিত মুখ দিয়ে একটা হু শব্দ বের করল। নবারণ জিজ্ঞেস করল, সে জানে যে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছ? ঈশিতা ঘাড় নাড়ালো, না। যদি জানতে পারে তখন কি বলবে? সে ঘুরে বালি, সেই সুযোগটা সে পাবেই না। তাই? একটা শুকনো হাসি দিয়ে নবারণ বলল। ঈশিতার মোবাইলটা ফের বেজে উঠল। আবার তার মুখে বিরক্তির ছাপ। বেশ অবহেলার সঙ্গে ফোনটা কেটে দিয়ে বলল, এবার বোধহয় আমাদের আজকের এই সাক্ষাতের উপসংহার টানার সময় হয়ে গেছে। নবারণ মৃদু ঘাড় দুলিয়ে বলল, হয়তো। ঈশিতা বলল, তুমি জানতে চেয়েছিলে না আমি আজ কেন তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম? আসলে তোমার সাথে যতদিন আমার সম্পর্ক ছিল, ততদিন আমি আমার জীবনের সবচাইতে ভালো মুহূর্তগুলো কাটিয়েছি। স্বীকার করতে কোনো আক্ষেপ নেই আমার। তাই আজকের দিনটাও তোমার সঙ্গেই কাটাতে চেয়েছিলাম। আজকের দিনটাই কেন? জানতে চাইল নবারণ। আজ আমার শেষ দিন, তাই। এই শেষ দিন শব্দটা খালি কানে নয়, নবারণের চিত্তকে বিকটভাবে ধাক্কা মারল। সে গভীর উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করল, শেষ দিন? তার মানে? ঈশিতা একটা চওড়া হাসি দিয়ে বলল, আরে বুদ্ধ, আগামীকালই আমার বিয়ে, তো হিসেব মতো আজ আমার ব্যাচেলর লাইফের শেষ দিন হলো না? ও তাই বলো। নবারণ একটু স্বস্তি পেল। ঈশিতা ধীর গলায় বলল, থ্যাংক ইউটা তোমাকে কোনোদিনই বলা হয়নি। হয়তো প্রয়োজনই
কখনো পড়েনি, তবে আজ বলতে চাই, আমার অতীতের জন্য, আমার বর্তমানের জন্য, এমনকি আমার ভবিষ্যতের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। জানি অনেক কষ্ট দিয়েছি, তার কারণও তোমায় জানিয়েছি। সম্ভব হলে ক্ষমা করে দিও, তা না হলে অভিমানী না হয় মনে রেখো। মৃদু হেসে বলল, না হয় দিনরাত আমাকে গাল দিয়েই আমার মুন্ডুপাত করো, আপত্তি নেই তাতে, কিন্তু একেবারে ভুলে যেও না। তবে সবচেয়ে বড় কথা হলো, ভালো থেকো নবারুণ। আশা করি যে ক্ষত আমি তোমাকে দিয়েছি, তোমার জীবন সঙ্গী যেন তা পুরোপুরি মলিন করে দিতে পারে, এই আশাই করি আমি। আমার ভিতরের ক্ষত আর সারবে না, বুঝলে? আমি চলি। বলেই সে তার ব্যাগটা কাঁধে নিয়ে হনহন করে হাঁটতে আরম্ভ করল। নবারুণ হঠাৎ পেছন থেকে বলল, তাহলে কি আর কোনোদিন দেখা হবে না? ঈশিতা থমকে গেল, তার চোখ প্রচন্ড ভারী হয়ে আসছে। কয়েক মুহূর্ত স্তম্ভিত থেকে ঈশিতা নিজেকে আর সামাল দিতে পারল না। কাঁধের ব্যাগটাকে শটান ঘাসের উপর ফেলে দিয়ে এক দৌড়ে সে নবারুণকে জড়িয়ে ধরল। পরক্ষণেই আবেগের নোনা জলে ভিজে গেল নবারুণের পাঞ্জাবি। নবারুণও তার দুই বাহুর মাঝে ঈশিতাকে আগলে নিল। ইতিমধ্যেই নবারুণের শরীরে প্রবল গতিতে ঝড় উঠেছে। অসীম ঝড়ের দাপটে তোলপাড় হয়ে যাচ্ছে সবকিছু। উন্মাদের মতো ছিটকে পড়ছে শিহরণ শরীরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তাদের এই রূপ আচরণে, বিশেষত ঈশিতার কান্নার শব্দে পার্কে উপস্থিত সকলে তাদের দিকে দৃষ্টিপাত করলেও তাদের আলিঙ্গনে কোনো বিঘ্ন ঘটাতে পারেনি। তারা বিহবল হয়ে রয়েছে একে অপরের প্রতি। সম্পর্কে থাকাকালীন তারা ঘনিষ্ঠ হয়েছে বহুবার, কিন্তু এই আলিঙ্গনের আস্বাদ যেন সম্পূর্ণ আলাদা। এর গভীরতাও অনেক। নবারুণের চোখও সিক্ত হয়ে উঠল। ঈশিতাকে যে ছেড়ে দিতে হবে, কেন? এটা কেমন পরিহাস ঈশিতার! যদি যাওয়ারই ছিল, তবে কেন সে ক্ষণিকের জন্য ফিরে এলো আবার? আর রাগ করে ঈশিতাকে দূরে ঠেলে দিতে পারছে না সে। তার মননে গ্রহণ লেগেছে। এমত অবস্থায় সে এটা বাস্তবিক উপলব্ধি করতে পারল না যে প্রাক্তন হওয়াটাও একটা সম্পর্ক, যার অসংলগ্ন সান্নিধ্যের সংলগ্নে বেদনাও পেতে থাকে, যা নিতান্তই প্রহসন। আচমকায় নবারুণের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিল ঈশিতা। দুপা পিছিয়ে গিয়ে চোখ মুছে বলল, হ্যাঁ, তোমাতে আমাতে আর কোনোদিনই দেখা হবে না, তাই আমাকে বিদায় দাও, আর পিছনে ডেকো না। আমার এই শেষ দিনের বাকি দিনটুকু নিজের মতো করে কাটাতে দাও একটু। নবারুণ দুপা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, যদি ফেরারই ছিল, তবে আগেই তো ফিরতে পারতে চিরকালের মতো। তাহলে এই অনুভূতিটা থেকে সারাটা জীবন বঞ্চিত রয়ে যেতাম যে। কিন্তু ঈশিতা, চুপ করো, আর একটাও কথা নয়, আমার দিব্যি। নবারুণ সত্যি আর কিছু বলল না। ঈশিতা ধীরে ধীরে তার ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বলল, ভালো থেকো নবারুণ, খুব ভালো থেকো। বলেই সে পার্ক থেকে চলে গেল। নবারুণ অস্ফুট স্বরে বার কয়েক তার নাম ধরে ডাকলো ঠিকই, কিন্তু ঈশিতা একবারও আর ফিরে তাকালো না। চোখের সামনে থেকে ঈশিতার অবয়বটা আস্তে আস্তে মিলিয়ে যেতেই সে ধপ করে বেঞ্চের উপর বসে পড়ল। তার সামনে সেই মেয়ে দুটো আর নেই। কিছুক্ষণ আগেই তারা চলে গিয়েছে। তবে পার্কের পরিবেশ পূর্বের চেয়ে অনেকটাই গমগম করছে। অনেক নতুন নতুন মুখের আগমন হয়েছে চারিদিকে, যা সে একদমই খেয়াল করেনি। আর করলেই বা কি, সে তো একা। তার মানসিক অবস্থা বোঝার দায়িত্ব আর কারোর নেই, তাকেই বইতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে মুমূর্ষের মতন গা এলিয়ে দিল নবারুণ। কয়েক মুহূর্ত এমনই করে পড়ে রইল। এরপর হঠাৎ সে শিরদাঁড়া টান করল। মনে পড়ল
ঈশিতার বিয়ের কার্ডটির কথা। চকিতে ব্যাগ থেকে কার্ডটা বের করে নিল সে। খামের আড়াল থেকে বেরিয়ে আসা কার্ডটা খুবই সাধারণ, যেমনটা সচরাচর হয়ে থাকে, কিন্তু সেই খামে কার্ড ছাড়াও আরেকটা সাদা মোড়ানো কাগজ চোখে পড়ল তার। কাগজটা খুলতেই বুঝল সেটা ঈশিতার নিজের হাতের লেখা একটি ছোট্ট চিঠি। নবরণ আর সময় ব্যয় না করে সেটা পড়তে আরম্ভ করল। নবারণ, চাইলেই তোমার নামের পাশে প্রিয় শব্দটা যুক্ত করতেই পারতাম, কিন্তু তাতে কিছুই প্রমাণ হতো না। আর আমি পরিমাপের প্রমাণ দিতেও ইচ্ছুক নই, তাই এই ব্যাপারে কিঞ্চিত মূর্খই সাজলাম। তুমি সর্বদাই আমার কাছে প্রিয় ছিলে, যদিও আমার পূর্বেকার ব্যবহারে তা নাও মনে হতে পারে। কেন সেই ব্যবহার, সেটা হয়তো এতক্ষণে জেনে ফেলেছ। আগামীকাল আমার যে বিয়ে, সে খবরও নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছ। তবে কি বিয়েটা আমি করছি না? তুমি নিশ্চিত থেকো, বিয়ে আমি করছি না। তার চেয়ে আমি প্রায়শ্চিত্ত করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। প্রথমে খুব দ্বিধাগ্রস্ত হয়েছিলাম তোমাকে ফোন করা নিয়ে। এতদিনের ব্যাপার, বুঝতে পারছিলাম না তোমার কেমন প্রতিক্রিয়া হবে। শেষমেশ করেই ফেললাম। তারপর যা যা কথা হয়েছে সে তো তুমি জানোই। তবে আমি যেটা জানি না, আজ আমার আর তোমার মধ্যে কি হবে কি না হবে, ভীষণ রোমাঞ্চ অনুভব হচ্ছে এতদিন পর তোমার মুখোমুখি। যাই হোক না কেন, তুমি আসবে, তোমায় আরো একবার দেখতে পাবো, হয়তো কোনো একটা অজুহাতে তোমায় শেষবারের মতন স্পর্শ করতে পারবো। এই সামান্য ব্যাপারগুলোতেই তো আমি খুশি। শুধু চাই আজকের গোটা দিনটা যেন আমার পরিকল্পনা অনুযায়ী অবধি হোক। দিন ফুরোনোর আগেই শেষ হোক আমার শেষ দিন, আর বেঁচে থাক তোমার সভ্যতা। এটি তোমার প্রাক্তন ঈশিতা। চিঠিটা পড়া মাত্রই কপালে ভাঁজ পড়ল নবারণের। গভীর চিন্তায় মগ্ন হল সে। ঈশিতা কর্তৃক লিখিত এই চিঠিখানার মর্ম কিছুতেই গোচরীভূত হচ্ছে না তার। ঈশিতা প্রায়শ্চিত্ত করতে চায় কেন, আর কিভাবেই বা করবে সে? তার থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করছে চিঠির শেষ দুটো লাইন, যেটা নিয়ে নবারণ রীতিমতো ধন্দে পড়ে গিয়েছে। কথাগুলো কি খুবই সাধারণ, একেবারে অপ্রাসঙ্গিকও তো মনে হচ্ছে না তার যে সে উপেক্ষা করবে। যদি কথাগুলোর নেপথ্যে অন্য অর্থ লুকিয়ে থাকে? এই সকল চিন্তা যখন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই আচম্বিতেই তার চেতনায় একটা চমক খেলে গেল। নিমেষের মধ্যে সংশয়ের কালো মেঘ তাকে ঘিরে ফেলেছে। সে ব্যস্ত সমস্ত হয়ে চিঠিটাকে পাশে রেখে ঈশিতাকে ফোন লাগালো, সেই অচেনা নম্বরটিতে। কল কানেক্ট হতে বেশ সময় লাগছে। আজ বোধহয় একটু বেশি সময় নিচ্ছে। বিরক্ত লাগছে নবারণের। তার যেন তর্স হয়েছে না আর। কানে মোবাইল নিয়ে অসহিষ্ণুর মতো পায়চারি করে যাচ্ছে। কয়েক মুহূর্ত পরে ওপাশ থেকে একটি যান্ত্রিক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। স্পষ্ট ভাষায় জানান দিল তার দ্বারা ডায়াল করা নাম্বার বর্তমানে সুইচ অফ আছে। নবারণ তবুও হার মানল না। বারবার ঈশিতাকে ফোনে ধরবার চেষ্টা করতে লাগলো। তবে সেদিন আর ঈশিতার সাথে কথা হয়নি নবারণের, এমনকি আর কোনো দিনই না। শেষ হলো আজকের গল্প, শেষ দিন। কলমে আজবদীপ ব্রহ্ম। আজবদীপ ব্রহ্ম।